পহেলা জুলাই 2016 শুক্রবার সন্ধ্যায় হঠাৎ খবর আসে রাজধানী ঢাকার গুলশান এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ চলছে। হলি আর্টিজান বেকারিতে সশস্ত্র হামলাকারী ঢুকে বেশ কয়েকজনকে জিম্মি করে রাখে। কি ঘটেছিল ভয়ঙ্কর সেই রাতে জানবো ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার SM জাহাঙ্গীর হাসানের কাছে, যিনি হোলি আর্টিজানে হামলা মোকাবেলায় প্রথম সারির একজন। কদরের রাত ছিল, শুক্রবার ছিল। তো শুক্রবারে ওই দিন যেহেতু ঈদটা কাছাকাছি, তো ওই সময় আসলে আমরা একটু ভ্যাকেশন এরকম একটা ছুটির মোডেই ছিলাম। ছোট্ট একটা কাজে আমি বাসার বাইরে যাই, তো ওই সময় ফোন পাই। তো আমার যতদূর মনে পড়ে প্রথম ফোনটা আমার যে তখনকার বস ছিল, উনি আমার ইমিডিয়েট বস, উনি আমাকে ফোন দিল যে উনিও তখন বাইরে ছিল ওনার ফ্যামিলি সহ। তো স্যার বললো যে এরকম একটা শুটিং ইনসিডেন্ট মনে হয় হয়েছে গুলশানের দিকে, তুমি যেখানেই আছো তুমি একটু রাস। তখন আমি আসলে ওইখান থেকে সরাসরি আসলাম আমার সোয়াটের অফিসে। তো আমাদের যেটা হয়, কোনো ইনসিডেন্ট হলে আমরা প্রথমে একটা ছোট্ট টিম, যেটাকে আমরা অ্যাডভান্স টিম বলি, ওই টিম সহ তো আমার সাথে আরও 7 জন আর আমি সহ মোট 8 জনের একটা টিম নিয়ে আমরা স্টার্ট করি। তো বাই দিস টাইম আমরা যখন যাচ্ছি, তো যাওয়ার সময় আমরা খবর পাই যে আমাদের তখনকার যে ডিএমপি পুলিশ কমিশনার স্যার ছিলেন, স্যারের এখানে একটা দাওয়াত ছিল, মোস্ট প্রবাবলি একটা ইফতারি দাওয়াত। তো স্যার আসলে গুলশান এলাকাতেই ছিলেন। তো গুলশান এলাকায় থাকার কারণে স্যার যখনই ঘটনাটা ঘটলো, স্যারেরা খুব তাড়াতাড়ি ওই স্পটে চলে আসলো। ইফতারির পরে ইফতারি শেষ করার 1-1.5 ঘন্টা পরে, তো এটা টাইমটা হবে ধরেন 7টা, 7:30 অথবা এই সময়ের মধ্যেই, ক্লোজ প্রক্সিমিটি। ঘটনার আসলে গ্র্যাভিটি তো আসলে ওই সময় বোঝা খুব টাফ ছিল। তো আমরা আসলে সিভিল ড্রেসে গেছি, যেহেতু একটু তাড়াতাড়ি করা ছিল। আমরা আমাদের গিয়ার টিয়ার সব নিয়ে গেছি, অস্ত্রপাতি সহ, বাট উই ওয়েন্ট অন সিভিল। আমি যখন আমার গাড়ি যখন আসলো ওই লেক ভিউ ক্লিনিকের সামনে, আমি যে মেন রোড থেকে যে হোলি আর্টিজানের দিকে যাওয়ার যে রাস্তাটা, ওটার সামনে আমরা যখন ওইখানে গাড়ি নিলাম, তখন ওইখানে গিয়ে আমাদের সিনিয়র স্যারেরা মোটামুটি, কারণ কমিশনার স্যার যখন কোনো জায়গায় কোনো প্রোগ্রামে যায়, স্যারের সাথে আমাদের যারা ওই ডিএমপি হেডকোয়ার্টারের যারা সিনিয়র স্যারেরাও থাকেন। যাওয়ার পরে স্বাভাবিকভাবেই যেহেতু একটা ঘটনা ঘটছে আর আমাদের সোয়াট যেহেতু আমরা গেলাম, তো সবাই একটু কনফিডেন্স পেলো আর কি সোয়াট আসছে। তো আমার বেসিক্যালি অ্যাডভান্স টিমের কাজটা হলো, ধরেন আমাদের যে প্রোটোকল, আমাদের যে সোয়াটের প্রোটোকল, অ্যাডভান্স টিমের কাজটা হলো গিয়ে জাস্ট কি ঘটনাটা কি ঘটছে ওইটার সম্বন্ধে যতদূর সম্বন্ধ আইডিয়া নেওয়া। পরিবেশ তো আসলে কেউই কিছু বলতে পারতেছে না আসলে ঘটনাটা কি ঘটছে। তো শুটিংয়ের আওয়াজ শুনছে, এখানে যে আমাদের যে পেট্রোল পার্টি ছিল তাদের সাথেও ফায়ার এক্সচেঞ্জ হয়েছে। তো আসলে ওরা ওই গেট দিয়ে ঢোকার পরে আসলে কোন দিকে মুভ করছে ওইটা আসলে ক্লিয়ার ছিল না। তো যেহেতু একটা শুটিং ইনসিডেন্ট হলো, এটা কনফার্ম হলাম। তারপরে আমি মোটামুটি গিয়ে স্যারদেরকে বললাম যে ঠিক আছে স্যার, আপনারা কী ঘটনা ঘটছে বিষয়টা তো জানতে হবে, আর এটা যেহেতু গেটের খুব কাছাকাছি, জায়গাটা একটু রেঞ্জের মধ্যেই মনে হচ্ছে। তো এগুলো কথা বলতে বলতে ফারাজের যে গাড়ির ড্রাইভার, ও তো ওই গাড়ি তো ভিতরে পার্ক করা ছিল। তো পরবর্তীতে জানলাম এটা ড্রাইভার কিন্তু ভিতর থেকে একজন একটু পরে আমাকে নিয়ে যান, বাঁচান, আস্তে আস্তে করে এরকম কথা বলতেছিল। তো যেহেতু ওয়ালের বাইরেই তো আমরা ওই গেটের বাইরেই তো আমরা ছিলাম, আর ওই গেটের ভিতরের দিকে ওর গাড়িটা ছিল। তো স্বাভাবিকভাবে পুলিশের তো একটা কনসার্ন থাকে যে একজন লোক এখানে আটকে আছে, তো তাকে উদ্ধার করতে হবে। তো আমরা যাওয়ার পরে স্যারেরাও বললো, সবাই বললো যে ঠিক আছে, ভিতরে কয়েকজন এরকম বাঁচাও বলতেছে, অথবা ওরা আবার ওদেরকে বাইরে নিয়ে আসার জন্য আমাদের মুভ করা দরকার। তো ওই সময়টাতে আমি আসলে আমার কাছে মনে হচ্ছিলো আর একটু সময় নেই। যাই হোক, সব দিক মিলিয়ে আসলে যেহেতু ঘটনার গ্র্যাভিটিটা আমরা জানতাম না, তখন ওই সময় স্যারেরাও সবাই বললো যে ঠিক আছে, আমরা তাহলে কিছু আমরা একটু ভিতরের দিকে গিয়ে যারা যারা আমাদেরকে বাঁচানোর জন্য বলতো ওদেরকে নিয়ে আসি। তো সবাই যখন আসলে যাবে ভিতরে, গেটের ভিতরে যাবে, তখন স্বাভাবিকভাবে যেহেতু আমার কাছে অস্ত্র আছে, আমি যেহেতু সোয়াটের টিম লিডার, তো দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট মেমোরি যে আই স্টেপড ইন ফার্স্ট। গেটটা যখন খুললাম, লেক ভিউ ক্লিনিকের গেটটা খুলে আমি আমার ডান পাটা ঢোকালাম, আমার সাথে অস্ত্র ঢোকানোর পরে আসলে আমি ডিসিশন নিতে পারতেছিলাম না এটা কি বামে নাকি ডানে। কারণ ডান দিকে হইলো লেক ভিউ ক্লিনিকের বিল্ডিংটা, আর বামে হইলো হোলি আর্টিজানের গেটটা খোলা। খোলা বলতে সবটুকু খোলা না, ধরেন আপনি দরজা দিয়ে ঢোকার পরে আপনি দরজা আবার চাপ দিয়ে লাগাইলে পরে একটু হিট করলে যে একটু সামান্য খুলে না, এরকম খোলা। ধরেন
গেটের ধরেন 1/4 খোলা। তো এটা আমি দেখলাম, তো যেহেতু বড় ওয়াল ছিল, তো স্বাভাবিকভাবে আপনি যদি সিকিউরিটি বিষয়টা বিবেচনা করেন, সিকিউরিটি বিষয়টা বিবেচনা করলে ধরেন যেদিকে বড় ওয়াল আছে যেখানে আমি থ্রেটেড না, ওই যে ওই জায়গাটা সিকিউর মোটামুটিভাবে প্রাথমিকভাবে। তো আমার কাছে মনে হচ্ছে যেহেতু ডান পাশে যেহেতু লেক ভিউ ক্লিনিকের বড়টা বিল্ডিং, তো যদি কোনো কিছু হয়ে থাকে, এরা যদি আর নিয়ে থাকে অথবা কেউ যদি ভিতরে থেকে ওই বিল্ডিংয়ে থাকার সম্ভাবনা হয়তো বা বেশি। এটা ধরেন প্রাইমারি আউট অফ সিকিউরিটি কনসার্ন। তো আমি ডান দিকে মুভ করলাম, তো আমার সাথে আমার সোয়াটের যে 7 জন, আমরা একই স্টেক করে আমরা গেলাম। ওইখানে যাওয়ার পরে ফার্স্ট আমি ফিল করি যে মানে সাইলেন্স, মানে এটা আসলে কি বলা যায়, যে স্টনি সাইলেন্স, এত নীরবতা, মানে পিনপতন নীরবতা, মানে কোনো কিছু জিনিসটা আসলে মানে খুবই সলেম, মানে মৃত্যুর পূর্ব মুহূর্তের যে একটা মানে প্রচণ্ড সাইলেন্স। তখন আমার আসলে মানে মনে হলো যে মেবি সামথিং বিগার হ্যাপেন্ড অলরেডি। তো আমি এখানে ডান দিকে টার্ন করে যখন বিল্ডিং থেকে কোনো রিয়াকশান আসে নাই, কারণ আমরা এখানে ঢুকলাম প্রায় তো 1-1.5 মিনিট সময় তো এখানে ছিল। তো আমাদের হাতে অস্ত্র ছিল, যদি এই ডান দিকের কেউ যদি আমাদেরকে একেবারে ক্লোজার প্রক্সিমিটিতে আমাদেরকে নোটিশ করতো, তাহলে তো নিশ্চয়ই তারা আমাদের উপর কোনো একটা হিট করতো। তো ওইটা যেহেতু হয় নাই, তখন আমার মাথায় কাজ করছে যে মেবি ওই পাশে যেহেতু দরজা একটু খোলা, তো ওইখান থেকে এই যে গাড়ি ছিল, গাড়িটা খুলে ওই যে ড্রাইভারটা ছিল ফারাজে, ওই ওরে গাড়ির থেকে বের করে নিয়ে আসা হয়েছে। তো আসলে যখন একটা জায়গায় যখন অনেকগুলো মানুষ ঢুকে, তখন সবারই তো অনেক কী মানে যেহেতু এরপরে আর কোনো গণ্ডগোল ঘটে নাই, মানে সিনিয়ররা যাওয়ার পরের থেকে আর কোনো ফায়ারের ঘটনা ঘটে নাই। তো এরপরে যখন আর ওই যে হলিয়া ডিজাইনের গেটটা যে একটু খোলা ছিল, ওই গেট দিয়ে খুলে যখন আমি ঢুকলাম, ওই গেটে আই ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু এন্টার। তো আমি ঢুকার পরে সামনে মাঠ, অনেক বড় মাঠ, ঢুকলাম। তো আমার পিছিয়ে আরও কমিশনার স্যারেরা ঢুকলো। ঢোকার পরে ওইখানেও সেম ফিলিংস, কোনো কিছু মানে মানে বুঝে উঠতে পারতেছে, বাট আমার মাথায় এটা কাজ করতেছে যে এখানে বড় ধরনের কোনো কিছু একটা ঘটছে, এরকম কিছু আমার মনে হচ্ছিল। তো মাঠে যখন আমি গেলাম, আমি মাঠের মাঝখান পর্যন্ত গেলাম, আর স্যারেরা সবাই ওই যে ওয়ালের পাশে দেখতেছে, এরকম করতেছে। হঠাৎ করে আমার মাথায় আমি দেখলাম যে ওই যে হলিয়া ডিজাইনের যে গেট, যেটা মেইন এন্ট্রি, যেটা ওই এন্ট্রির ইয়ার পাশে ওই যে দরজাটা তো গ্লাসের দরজার পাশে একটা ওই যে গ্যাস সিলিন্ডার। তো গ্যাস সিলিন্ডার যখন গেটের সাথে সেট করা, এই যে আমার লোম ধরে গেছে, গ্যাস সিলিন্ডার যখন দেখলাম আমি গেটের সাথে প্ল্যান করা, তখন আমার কাছে আমি মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম যে দিস ইজ এ টেরোরিস্ট ইনসিডেন্ট। এবং এখানে খুবই স্মার্ট এবং খুবই দক্ষ এবং ট্রেইনড লোকজন এটার ভিতরে আছে। এটা যখন আমার বুঝে, তখন আমি বুঝি যে অলরেডি আই এম ইন দ্য রেড জোন। মানে মনে হয় মানে অলরেডি উই অল হ্যাভ বিন ট্র্যাপড। এটা মনে হওয়ার পরে আমার তখন একটু ভয় কাজ করছে, কারণ যেহেতু আমি সিলিন্ডার দেখছি, মানে এখানে যারাই ঘটনা ঘটাইছে তারা সবাই এই বাসার মধ্যে আছে, আর আমরা এই বাসার ভিতরে এতগুলো লোক আমরা, এবং আমরা কিছুই জানি না, এবং যারা আছে ভিতরে সবাই আমাদেরকে দেখতেছে, এটা কনফার্ম। তখন আমার কাছে মনে হয়েছে যে আমাদের তো অলরেডি মানে ধরা খাওয়ার মতো অবস্থা। তখন আমি যেটা বুদ্ধি করলাম, আমার যে M4টা ছিল, M4টা আমি গলার মধ্যে ঝোলাই, মানে আমি মোটামুটি আমার সিলিংটা ঝোলাইয়া দিয়ে আমি বোঝা যায় আমি নিরস্ত্র, মানে আমি কোনো থ্রেট না, আমি কোনো গুলি করতেছি। এটা করে সবাইকে গেটের দিকে সরার জন্য বলে আমি আমার পিঠ ইয়ার দিকে হলিয়া ডিজাইনের পিছন থেকে না হাত উঁচু করে আমি খুব চিৎকার করে বলা, আমি আমার মানে গলার শটটা এরকম করছি যাতে আমি কি বলতেছি যে ভিতরে যদি কেউ থাকে তাহলে তারা যাতে শোনে যে কেউ একজন এখানে কোনো ডিস্টার্ব করতে আসে নাই, কেউ একজন সবাইকে বের হওয়ার কথা বলতেছে, যে অ্যাটলিস্ট তারা যাতে আমাদের উপর কোনো, কারণ যেহেতু আমরা তাদের একেবারেই শর্ট রেঞ্জের মধ্যে। তাই আমি সবাইকে বললাম, স্যার আমরা এখানে থাকবো না, আমরা এখানে কেউ নাই, আমরা দেখতেছি কেউ নাই, এই জিনিসটা আসলে আমাদের এইভাবে এখানে ঘোরাঘুরি করার দরকার না, র্যান্ডম মুভমেন্ট আমরা বাদ দিই, আমরা সবাই স্যার আমরা চলেন আমরা যাই, এখানে যদি কেউ থাকে আমরা পরবর্তীতে আমরা তাদের সাথে যোগাযোগ করব যে এটার একটা দেয়ার উইল বি লট অফ অপশানস, ফার্স্ট উই নিড টু গেট আউট ফ্রম হিয়ার। এটা স্যার আপনারা প্লিজ একটু সবাইকে আমি এটা বোঝাইতে সক্ষম হলাম। আসলে তো ঢুকতে তো আসলে লোক পরে অনেক ঢুকে গেছে ভিতরে। বের হওয়ার সময় স্বাভাবিকভাবে এই ফিলিংসটা তো সবারই মধ্যেই ছিল যে আসলে কিচ্ছু না, এত বড় একটা ঘটনা ঘটলো, মানে এই যে একটা সাইলেন্সের বিষয়টা সবাই আসলে তখন বিষয়টা হয়তো বুঝতে পারছে যে এখানে কোনো রিস্কি কিছু। তো বের হওয়ার সময় ওই হলিয়া ডিজাইনের পাশে যে বিল্ডিংটা ছিল ওই বাসার পাশে হলিয়া ডিজাইনের ওয়ালের আর হলো বাসার পাশে একটু গ্যাপ ছিল, ওই বাসার পাশে ওনারা ওই যে ফুলের টব করছে, সিমেন্ট দিয়ে স্থায়ী টব, বড় টব, এখানে কিছু ফুলের গাছ ছিল। তো এই দুইটা টবের মাঝখানে
মোস্ট প্রবাবলি ও যারা ওইটার ভিতরে ছিল ওরা যাওয়ার আগে এখানে কোনো একটা গ্রেনেড প্ল্যান করে রেখে গেছে। জায়গাটা একটু ঢালু ছিল তো আসলে সবাই যখন মানে অনেকগুলো মানুষ যখন বেরিয়ে আসতেছে রাস্তায় পাশ দিয়ে, তো হাঁটারও তো একটা ভাইব্রেশন থাকে, জায়গাটা তো ঢালু, তো যে কোনো কারণে ওইটা রোলিং করে রাস্তায় চলে আসছে। তো আমার সোয়াটের 4 জন ছিল, যখন সবাইকে বের করে আমরা 2 ভাগে ভাগ হয়ে গেছি। ওরা ছিল আমার সাথে, আর যারা ছিল ওদেরকে বলছি গেটের সামনে গিয়ে সবাইকে বের করো। তো ওইখানে সোয়াটের একটা ছেলে ছিল, সাব ইন্সপেক্টর সুজন কুণ্ডু। তো খুবই মানে ভালো ভালো ছেলে, ভালো অফিসার, আর খুবই মানে সেন্স খুব ভালো। ও ছিল ওইখানে সবাইকে বের করতেছে, ওইটা যখন রোলিং করে সামনে চলে আসো ও ওইটা দেখলো, আমাকে বলছে স্যার, আমাকে তো আমাদের যে সংকেত থেকে আমাকে বললো, আমি বুঝতে পারছি যে কোনো কিছু একটা বড় অবজেক্ট, কোনো কিছু একটা রাস্তার মাঝখানে চলে আসছে। ওইটা হয়তো বা যাওয়ার সময় কারো পায়ের ইয়ে লাগছে, অথবা যে বললাম যে হাঁটার যে ভাইব্রেশন থাকে না, যে কোনো কারণে এটা যেহেতু ঢালু ছিল ওখানে আটকে ছিল ওখান থেকে। তো যখন ও যখন এটা দেখলো, দেখার পর আমি বলছি যে তুমি এটাকে যদি পারো, কারণ বোমের বিষয়টা তো, বোমা গ্রেনেডের বিষয়টা তো সেন্সিটিভ, যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। তারপরও এখানে তো অনেক মানুষ। তারপর আমি ওকে বললাম তুমি দেখো এটাকে কোনোভাবে সিকিউর করতে পারো কিনা, কারো যাতে কোনো মানে পায়ের কোনো বাড়ি না লাগে। এটা আমরা কিন্তু ওই ভিড়ের মধ্যে আমি ওরে চিল্লায় চিল্লায় বলতেছি। তারপর ও যেটা করলো, লোকজন তো সব যাচ্ছে, তো গেট তো চিকন, সবাই যাচ্ছে, তো 2 হাত দিয়ে ব্যান্ড হয়ে ওইটা যেখানে ছিল ওইটাকে সামনে রেখে সে বলতেছিল যে এদিকে আসবেন না, এদিকে আসবেন, আপনার ওদিক দিয়ে যান। এটা বলতে বলতে আসলে কোনো একটা হিট মনে লাগছে, পিন খুলে গেছে। ও যখন এটা করতেছিল ধরেন উইদিন 2 or 3 সেকেন্ডস তো ব্লাস্ট হলো, বিশাল বড় ব্লাস্ট। তো অনেক তো খুবই মানে ভয়ঙ্কর অবস্থা। তো তখন সবার দৌড়াদৌড়ি শুরু হইলো। আমার শরীরে প্রায় 22-23টার মতো স্প্লিন্টার ঢুকলো। আমার সোয়াটের সবাই ইনজিউর, সবাই সিভিয়ারলি ইনজিউর। আর যে ছেলেটার কথা বললাম সুজন, ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি আপনি যেভাবেই বলেন, সুজনের শরীরে গ্রেনেডের প্রায় 70% স্প্লিন্টার ঢুকছে। মানে গ্রেনেডের শক হয়ে প্লাস হলো গ্রেনেডের স্প্লিন্টারের 70%। শুধু সুজন তো একেবারেই কাছে তো এভাবে ছিল। আমাদের এই সুজন ইউনাইটেড হাসপাতালে 3.5 মাস থেকে 4 মাস শুধু কোমাই ছিল, এত ইনজুরিজ। আপনি যদি তাকে এখনও দেখেন তাহলে আপনার কাছে আপনি অবাক হবেন যে একটা মানুষ এই পরিমাণ গ্রেনেড ইনজুরি নিয়ে, এই পরিমাণ মানে ইনজুরি নিয়ে একটা মানুষ, হাউ কাম ইটস পসিবল টু বি অ্যালাইভ। লোকজন যখন দৌড়াদৌড়ি করে সরে গেল, দেখলাম যে প্রায় 17-18টা লাশ পড়ে আছে, ব্লিডিং হচ্ছে, প্রচণ্ড পরিমাণ খারাপ অবস্থা। সবাই দৌড়াদৌড়ি পালায় গেল। তো রবিউল ভাই যে মারা গেল, রবিউল ভাই আসলে তখন র্যাবে ছিল, ডিবিতে পোস্টিং হয়েছে, বেশি দিন হয় না। ওই সময় যে ঘটনাটা ঘটে, যেহেতু আমি ওইখানে ছিলাম, তো আমি আসলে ওই ভয়ঙ্কর পরিস্থিতির সাথে আমি মোটামুটি অ্যাডজাস্টেড ছিলাম, কারণ ব্লাস্টটা হয়েছে, আমি নিজে আহত হয়েছি। তারপরে আমার সব ছেলেপেলে আরও অন্যান্য যারা ছিলেন, আমাদের তখনকার যে ডিআইজি স্যার ছিলেন, আমাদের ডিবির দায়িত্বে ছিলেন মারুফ স্যার, নিজেও ইনজুর্ড হয়ে, যে ফুলের যে বড় একটা টব ছিল, টবের মাঝখানে উনি ছিলেন, পা উপরের দিকে আর উনি নিচের দিকে ছিলেন। রবিউল ভাই যখন আমি যখন যখন টিম নিয়ে আমি আসি, তখন আমি নেমেই রবিউল ভাইকে দেখলাম যে রবিউল ভাই সাদা একটা হাফ শার্ট পরনে, কালো প্যান্ট, আর কোমরে একটা পিস্তল ছিল, সেই সিলভার কালারের চেইনে লাগানো। তো আমরা যখন ঢুকি, তো রবি ভাই আমাকে বললো যে ভাই আমি আপনার চলেন যাই দেখি। আমি বললাম যে ভাই এখানে আপনি এখানেই থাকেন, আপনার যাওয়া লাগবে না, আমরা টেক কেয়ার করতেছি, আর জায়গাটা তো ছোটো, আমরা তো 7 জন আছি, কোনো সমস্যা নেই, আপনি থাকেন, আপনি একটু এইখানে যাতে কারো র্যান্ডম কোনো মুভমেন্ট না, আপনি এটা ট্যাকেল করেন। তো উনি ঠিক যে জায়গাতে আমি দাঁড়ায় রেখে গেছিলাম, আমি এসে দেখলাম যে ওইখানে উনি মানে পড়ে আছেন। গেলাম, আমি আসলে বেসিক্যালি কাকে রেখে কার কাছে যাব, ওইখানে কেউ ছিল না। মানে একটা ভীতিকর পরিবেশ না, একটা ব্লাস্ট হয়েছে, আবার কোনো সেকেন্ডারি অ্যাটাক হইতে পারে, ফায়ার ব্রেকআউট হইতে পারে, আবার বড় ঘটনা না, যে কারণে সবাই সবার মতো যে যেখানে পারছে আর নিচে সবাই। তো এখানে প্রায় 17-18টা মানুষ ইনজুরি শুয়ে আছে, সবাই সেন্সলেস, মানে আমি ধরে নিয়েছি সবাই মারাই গেছে। আমার ছেলেগুলো সবগুলো ইনজিউর। সুজন তো ভয়ঙ্কর অবস্থা, সুজনের শরীরের মানে পেট, মাথা, হাত, থাই, মানে কোনো কিছু বাদ নাই, মানে মাংস উড়ে গেছে। তারপরে শেষ পর্যন্ত আসলো, ওই গাড়ি আসলো, অ্যাম্বুলেন্সগুলো আসলো, সবাইকে আস্তে আস্তে সরালাম। বাই দিস টাইম
এখন কমিশনার স্যার, আমাদের যে কমিশনার স্যার তো ছিলেন, ওনাকে পাওয়া যাচ্ছে না, উনি কোথায়? তারপরে দৌড়াদৌড়ি করে পাইটাই আমি আবার গেলাম হোলি আর্টিজানের, কারণ স্যার যেহেতু এখানে কোথাও নাই, স্যার তো ছিল। কারণ আমরা যারা ফার্স্ট যারা ঢুকছি, বেরোয়ার সময় তো আমরা ছিলাম সবার পেছনে। কমিশনার স্যারকে পাওয়া যাচ্ছে না। ওইখানে যে মারুফ স্যারকে ওইখান থেকে দুই পা স্প্রিন্টার লাগে, ভালো মানে ব্যাপক ইঞ্জুরি, ব্লিডিং হচ্ছে। স্যারকেও টেনে তুললাম, আমি নিয়ে গেলাম। কমিশনার স্যারকে তখন তো খুব, স্যার কোথায়? তো আমার হঠাৎ করে মাথায় কাজ করলো যে স্যার তো আসলে আমার সাথে ওই হোলি আর্টিজানের ভিতরেই ছিল। আমি আবার দৌড়ায় গেলাম। ওই সময় তো ভেতরে যাওয়াটা তো খুবই রিস্কি, বাট আমার আসলে মাথাও ঠিক ছিল না। তো আমি যে কোনো কারণে মনে হইলো স্যার হয়তো যায়নি, কারণ ওইখানে দেখতেছি না। গেলাম, গিয়ে দেখি স্যার হইলো মানে আসলেই মানে দিস থিংস এ ভেরি টাফ টু ডিসক্রাইব। আমি আবার গেট দিয়ে ঢুকলাম, ঢুকে গিয়ে দেখি যে স্যার ওয়ালের সাথে, হোলি আর্টিজানের যে ওয়ালটা ভিতরের দিকে, বাইরে না কিন্তু, হোলি ভিতরে ঢুকে দেখলাম ওয়ালের পাশে স্যার হাতে করে দিয়ে প্লাস বসে আছে। এটা তো রেড জোন, তো অবশ্যই এটা এত রিস্কি ছিল। তো স্যারকে ওরা ইজিলি এসে ধরে নিয়ে যেতে পারে ওরা চাইলে। আমি গিয়ে স্যারকে পাইলাম, স্যারকে আমি জড়ায় ধরলাম, জড়ায় ধরে টাইনে তাড়াতাড়ি, স্যার তাড়াতাড়ি চলেন, স্যার যা হবার হয়েছে চলেন। সব কথা বলে তারপরে স্যারকে ওই পাশের বাসায় যে গ্যারেজটা, যেখানে আমাদের অনেকে আশ্রয় নিয়েছিল, স্যারকে এখানে রাখলাম, গার্ডরুমে রাখলাম। গার্ডরুমে গিয়ে দেখি আমাদের ওই যে হোলি আর্টিজানের যে একটা কোক ছিল, বাবুর্চি, সে হলো আর্জেন্টাইন। ও যেভাবেই হোক ওইখানে ঘটনা ঘটার পরে ওই ওয়াল ডিঙায়, ওয়ালের কাটা তারাটা দেওয়া করে হাত পা অনেক কেটে গেছে। গার্ডরুমে গিয়ে দেখলাম ওই ভদ্রর সাথে ওই যে দুজন আনসার ছিল, স্যারকে ওইখানে দুজন আনসার ছিল, তাদের জিম্মায় রেখে আমি পরে আবার এসে ওদেরকে সবাইকে পাঠালাম, এই হাসপাতালে নিয়ে গেল। তখন তো সবাই আসছে, আমাদের সিনিয়র স্যারেরা সবাই আসছে। পুলিশের আসলে কোলাটারাল ড্যামেজটা ছিল অনেক বেশি। তো আমরা তো তখনও তো আমরা শিওর না যে মারা গেছে। তো রবি ভাই, সালাউদ্দিন সাহেব, তারা তো যাওয়ার 20-30 মিনিটের মধ্যেই তো তারা মারা গেছে এক্সেসিভ ব্লিডিংয়ের কারণে। আর আমার যে সুজন ছিল, তো আমি দেখছি ওইখানেই মারা গেছে, কারণ ওর যে পরিমাণ ইঞ্জুরি। আর এরপরে আমার আরও ছেলেপেলে আর অন্যান্য যারা আহত ছিল, তাদের তো আসলে তখন তো আমরা শিওর না যে আসলে বেসিক্যালি কতজন মারা যাবে। তো আসলে ড্যামেজের মাত্রাটা ছিল অনেক বেশি। পরবর্তীতে তো এটা নিয়ে মানে তখন বিষয়টা আসলে কারা আছে কী আছে এটা নিয়ে যখন আমাদের কাছে যে প্রায়র ইন্টেলিজেন্স যাচ্ছিল, তো আমাদের যারা এই ইন্টেলিজেন্সে যারা কাজ করতো, মনির স্যারেরা ছিল, স্যারেরা মিলে ডিলে বসে পরে এটা প্ল্যান করার পরে যখন আমরা এটা কনফার্ম, আর জিনিসটা যেহেতু অনেক বড় মাত্রায় ঘটনা, পরে কমান্ডোদেরকে কল করা হলো। কমান্ডোরা আসতে আসছে একটা পোর্শন, পরে তো পরবর্তীতে সকালবেলায় তো অপারেশন হলো। তো আমাদের স্যারেরা সবাই মিলে আবার রাতে 3টার সময় গণভবনে গেল, পিএমের সাথে মিটিং হলো। তো ওই আসলে হোলি আর্টিজানের ঘটনাটা আমার ব্যাচমেট, আমার সালাউদ্দিন সাহেবেরা মারা গেছে, অনেক ক্ষতি হয়েছে। বাট পরবর্তীতে দ্যাট ওয়াজ এ ভেরি ওয়েল প্ল্যান্ড এবং ওয়েল কোঅর্ডিনেটেড একটা প্ল্যানে সবাই কাজ করছে। তো পরবর্তীতে তো সকালবেলায় যখন হইলো অপারেশন ওই সময়টাতে আমি হোলি আর্টিজানের জাস্ট পেছন দিকের যে বাসাটা, ওটার ব্যালকনিতে ছিলাম। তো আমি আমার যে অ্যাসল্ট রাইফেলের স্কুপ দিয়ে সকালবেলা যখন ওই যে রোহান আর ওই যে হাসনাতরা যখন ছাদে ওঠে, এই যে তাহমিদ সহ, তো ওইটা তো ধরেন আমি যে ব্যালকনিতে ছিলাম ওটা থেকে ডিস্টেন্স হবে 20-25 মিটার, খুবই ক্লোজ। আর আমার স্কুপ দিয়ে আমি যখন দেখলাম ওরা আসছে, সিগারেট ধরলো, খাইলো, নামলো, এই বিষয়গুলো তখন আসলে একটু স্বপ্নের মতোই মনে হচ্ছে যে আসলে এটা কি, মানে এটা কি ইজ ইট রিয়েলি হ্যাপেনিং। দ্যাট ওয়াজ এ বিগ ডে আসলে। তারপর আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো রবি ভাইয়ের ওয়াইফ প্রেগনেন্ট ছিলেন, সেম ওয়ে আমার ওয়াইফও প্রেগনেন্ট ছিলেন। তো টিভিতে যখন স্ক্রল দেখায় যে টিভির একজন কর্মকর্তা মারা গিয়েছেন, তার একজন অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে মারা গেছেন। এই স্ক্রল যখন আমার বাসায় দেখে, তখন আমারও তো সেম অবস্থা। আমি যেহেতু ওই কম্পাউন্ডেই চাকরি করি, আমি এখানে আসছি, আর আমি যেহেতু বাই ডিফল্ট যেহেতু আমি সোয়াটে জব করি, তো আমার তো রোল তো হলো সামনের দিকে, আর আমার ওয়াইফও তখন প্রেগনেন্ট। তো এই জিনিস তো, আর আমার সাথে তো কারোর সাথে ফোনে কোনো যোগাযোগ ছিল না, আসার পর থেকে একদম এর পরের দিন সকাল 10টা পর্যন্ত। এদিক দিয়ে তখন আমার ফ্যামিলির সবাই ধরে নিয়েছে যে, কারণ রবি ভাইয়ের নামটা আসতে একটু সময় লাগছে, যে সম্ভবত কারণেই ওই
ওইভাবে আসে নাই, জাস্ট শুধু নিউজটা স্ক্রলিং করছে যে একজন মারা গেছে পরবর্তীতে। তো এই বিষয়টা আসলে পরিবার নিজের, আর আমি আমার যে মানে আমার যে শরীরে এতগুলো স্প্লিন্টার ঢুকছে এটা আমি টেরই পাই নাই, তো আমি যখন ওইখানে ঘটনা সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হইলো, আমি যখন রাস্তাতে হাঁটতেছি তখন আমার পায়ে তো ব্লিডিং হচ্ছিল, তখন ড্রাইভার একজন র্যাব 3-এর সিও খন্দকার গোলাম সরোয়ার, উনি আমার পরিচিত স্যার, উনি আমাকে হঠাৎ করে বললেন, এই তোমার তো পা দিয়ে তুমি ইনজুর, তুমি মেডিক নিবা না? উনি ডাকলো মেডিককে, ডেকে ওই পাশে ফুটপাতে বসে মেডিক এসে আমার ওই যে একটা স্প্লিন্টার বের হয়েছিল, 50% বের হয়েছিল, ওইটাতেই ব্লিডিং হচ্ছে, বের করে দিল আরও অনেকগুলো। পরে তো এখনও আমার শরীরে বেশ কয়েকটা স্প্লিন্টার আছে, 5টার মতো স্প্লিন্টার আমি খুলে ফেলছি, আর অন্যগুলো সাইজ ছিল ছোটো, এগুলো শরীরে বিভিন্ন জায়গায় আছে। তবে আই ওয়াজ লাকি যে আমার স্প্লিন্টারগুলো যেহেতু মানে লোকগুলো বেরোচ্ছিল, তা আমার স্প্লিন্টারগুলো ঢুকছে লোয়ার পার্টে, মানে অ্যাবডোমিন থেকে লোয়ার দিকে, থাই, কাপ মাসেল। একটা বড় স্প্লিন্টার আমার যে বডিগার্ড ছিল ওই ছেলেটা, ও যখনই ব্লাস্টটা হয় ও আমার পিছন থেকে ধরে আমাকে নিয়ে রোল করার কারণে একটা স্প্লিন্টার ঢুকছে ওর পেটে। তো ওর পেট কেটে গিয়ে ওইখানে প্রায় 25-30টার মতো সেলাই লাগছে। ওইটাতে আমাকে ধরিয়া করার কারণে, তো ওইটা যদি ধরেন আমি যেভাবে দাঁড়িয়েছিলাম, আমি যে জায়গাতে ছিলাম, মানে রোলিং না হইলে হয়তো এটা আমারও ধরেন টাংস ফুটো হয়ে যেত। ও পরে স্বাভাবিক থাকে না, ধরেন আমি তার সিনিয়র আমার সাথে থাকে, হঠাৎ করে ব্লাস্টের সঙ্গে ধরে আমাকে রোল করার কারণে আমার যে বাকি স্প্লিন্টারগুলো অনেক সামনে তো মানুষ ছিল, ওদের পায়ের ফাঁক দিয়ে নিচ দিয়ে আসছে, যেগুলো ম্যাক্সিমাম আমার সবগুলোই ঢুকছে লোয়ার পার্টে। ও একটা ঢুকছে শুধু আমার যে ছেলেটা, ওর এমনি তো লোয়ার পার্টে ওর ঢুকছে, কিন্তু ও সিভিয়ারলি ইনজুর্ড ছিল আমার এই ছেলেটা। ও হাসপাতালে ছিল প্রায় 6 মাসের মতো ইউনাইটেডে। আমার ধরেন সোয়াটের আমি ছাড়া যে 7 জন ছিলাম, ওরা সবাই ধরেন কেউ 2 মাস 3 মাস, সবাই খুবই সিভিয়ারলি ইনজুর্ড ছিল। পরবর্তীতে আস্তে আস্তে রিকভার করছে, বাট স্প্লিন্টার এখনও আমাদের কারো শরীর থেকে সবগুলো যায় নাই। যেমন আমার একটা নায়ক আছে এখন এএসআই, ওর তো ধরেন কিছুদিন পরে স্প্লিন্টারগুলো শরীরে বিভিন্ন জায়গায় সারফেস হয়, যে ইয়ার নিচে চামড়ার নিচে এসে সারফেস হয়, ঘুরে রোলিং করে আর কি। তো এই প্রবলেমগুলো অনেকেরই আছে। আমার যে ব্যাচমেট মারা গেল রবিহুল ভাই, উনি আমাদের চেয়ে বয়সে বড়, বাট আমার ব্যাচমেট ছিল ট্রেনিং থেকেই। ই ওয়াজ এ ভেরি নাইস গাই। ওনার মৃত্যুটা আমার আসলে কোলে মারা গেছে, তো এই জিনিসটা আমাকে খুব এই বিষয়টা আসলে এটা তো আসলে বলে বোঝানো যাবে না। এই বিষয়গুলো তো আসলে ভেরি মাচ সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে, এখনও হয়, একটু কমছে। আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার বাসার লোকজন, আমার বাবা মা, বিশেষ করে আমার ওয়াইফ, শি সাপোর্টেড মি আ লট। এই বিষয়গুলোতে কাউন্সিলিং করা, সাপোর্ট দেওয়া, ওই সময়টাতে তো আসলে সঙ্গ খুব প্রয়োজন হয়। এরকম হয়েছে মাঝে মধ্যে ডার্কনেস, অন্ধকার, বাসার পুরো লাইট, আমি কাউকে দেখবো না, কেউ আমাকে দেখবে না, এরকম। আবার মাঝে মধ্যে মনে হচ্ছে সকল লাইট জ্বালায় রেখে আমি সব দেখব, দরজার এই পাশে আছি, মনে হচ্ছে ওইটার ভিতরে কেউ আছে। আবার আমি ঘর থেকে বেরোবো, দরজাটা খুলে মনে হয় বাইরে কেউ দাঁড়ায় আছে। এই জিনিসগুলো কিন্তু একটা সময় খুবই র্যাম্পেন্ট ছিল, লাইফ অস্থির। কি দেশের বাইরে গিয়েছি ট্রেনিংয়ে, ওইখানেও একই অবস্থা। তখন আমার সাথে যারা ওই কোর্সের মেট ছিল তাদের সাথে তাদের রুমে গিয়ে ঘুমিয়েছি, একলা এরকম হয়েছে অবস্থা। আবার সাথে আর্মস নাই, হাইলি ইনসিকিউর। যে দেশেই গিয়েছি সাথে ওই সময় তো আর্মস থাকে না, আর্মস নাই, আমি মনে হয় যে খুব বেশি ইনঅ্যাক্টিভ হই। এগুলো তো আসলে কাউকে বলা যাবে না। দোজ আর দ্য স্টোরিজ, ইন্টারনাল স্টোরিজ, অ্যান্ড দোজ আর দ্য ইন্টারনাল প্রবলেমস আই হ্যাড টু হ্যান্ডেল মাই সেলফ। দেশের জন্য কাজ করা তো বিশাল ব্যাপার, এটা তো সবার ভাগ্যে হয় না। ইউ আর ডুইং সামথিং অ্যান্ড দিস ইজ ডিরেক্টলি গোয়িং ফর দ্য কান্ট্রি। আমার সাথে যারা ইনজুর্ড হয়েছে আর যারা প্রাণ দিয়েছে, এটার ঋণ তো আসলে কখনোই শোধ করা যাবে না। তো আমার কাছে মনে হয় যে আমার ব্যাচমেট এবং সালাউদ্দিন, তাদের দুজনের মৃত্যু আসলে এটা মৃত্যু না, এটা দেশের জন্য তাদের স্যাক্রিফাইস, এবং এটা আমরা সারা জীবন লালন করব। বাট বাই দ্য টাইম আই পাসড ইন দ্য ডিপার্টমেন্ট, দ্য অপরচুনিটি আই গট টু ওয়ার্ক
this is the biggest thing, and I will always cherish that time. To my entire career, those days will be the golden days, and I will always cherish the days. And as a police officer, I am always proud. And I am always proud what I am, and I am always proud what I did, and I am always proud that I was a soldier for the country.